আজ ভূত চতুর্দশী। আজ তো আপনাদের একটা স্পেশাল গল্প শোনাতেই হয়, তাই না? হ্যাঁ, আজ আপনাদের জন্য সেই স্পেশাল গল্পটি হলো একটি সত্য, ভৌতিক বলেন, অলৌকিক বলেন, এমনই এক ঘটনা। এই ঘটনাটি হচ্ছে কচ্ছের রণ এলাকার। আর ঘটনাটিকে নাম দেওয়া হয়েছে যোগিনীর জলসত্র। লিখেছেন দীপিকা মজুমদার। তাহলে চলুন সেই সত্য ঘটনাটি বা অলৌকিক কাহিনী, ভৌতিক কাহিনী আমরা শুনে ফেলি। সারাদিন গ্রীষ্মের দাবদাহের পর শীতল চাঁদনি, রাতের রূপলি আলো চারিদিকে যেন প্লাবন নামিয়ে এনেছে। ধু ধু প্রান্তরের উপরে মৃদু মন্দ বাতাস মাঝে মাঝে তার অস্তিত্বে জানান দিয়ে যায়। দেশের পশ্চিম প্রান্তের গুজরাট রাজ্যের সাদা নুনের মরুভূমি কচ্ছের রণ। বৃষ্টির পূর্বাভাস যদিও নেই, তবুও ছেঁড়া ছেঁড়া কিছু মেঘ এসে গোল থালার মতো পূর্ণিমার চাঁদকে ঢেকে দিয়ে যাচ্ছে। আবার তারপরেই চাঁদের জ্যোৎস্না ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। সাদা নুনের মরুভূমির উপরে জ্যোৎস্নার এই অদ্ভুত খেলা দেখতে দীপ্যমানের কী যে ভালো লাগছিল, তা বোধহয় সে ভাষাতে বোঝাতে পারবে না কাউকে। সেই কোন ছোটবেলায় স্কুলের ভূগোল বইতে সে পড়েছিল এই কচ্ছের রণের কথা। আজ সেই রণের ভূমিতে দাঁড়িয়ে আছে দীপ্যমান হালদার। পেশায় একজন ভূবিজ্ঞানী। সারা পৃথিবী ঘুরে ঘুরে মাটির চরিত্র পরীক্ষা করাই তার কাজ। সেই পেশার সূত্রেই এসে পড়েছে কচ্ছের মাটিতে। দুদিন ধরে এই লবণের মাটিতে তাঁবু খাটিয়ে বাস করছে। আজকেই শেষ রাত্রি। আগামীকাল বিকেলেই রণের ক্ষেত্র থেকে বিদায় নেবে সে। তাই শেষ মুহূর্তে কাজগুলো রাত জেগে গুছিয়ে নিচ্ছিল। তাঁবুর ভেতরে তার সিনিয়র হলধর সাহু ঘুমিয়ে আছেন। দীপ্যমান কাজের ফাঁকে তাঁবুর বাইরে এসে একটা সিগারেট ধরিয়েছিল। তখনই বিশাল একটা মেঘের ফালি ছিঁড়ে রজত শুভ্র চাঁদনি আলো এসে চারিদিক যেন ভাসিয়ে দিল। তবু বাইরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে দীপ্যমান এই আলো আঁধারের লুকোচুরি দেখছিল এক মনে। হাতের সিগারেট শেষ হতেই দীপ্যমানের মনে হলো একটু জল খাওয়া দরকার। গলাটা বড্ড ঘন ঘন শুকিয়ে যায় এই শুষ্ক মরুভূমিতে। কিন্তু পরক্ষণে তার মনে হলো বিকেলে ভৈরব সিং বলেছিল সন্ধ্যার আগে জলের ঘড়াটা ভরে দিয়ে যাবে। দেয়নি। নির্ঘাত কোথাও নেশা করে পড়ে আছে। রণের শেষ প্রান্তে যে কটা বস্তি আছে তার কোনো একটাই ভৈরব সিংয়ের আস্তানা। দুদিন ধরে ভৈরবী টাকা বিনিময়ে দীপ্যমানদের খাবার আর জলে যোগান দিয়েছে। খাবার বলতেও চামড়ার মতো শুকনো বাজরার রুটি আর অল্প একটু দই দিয়ে তৈরি পাতলা এক গ্লাস শরবত, যার স্থানীয় নাম ছাস। ভৈরবের কথায় সে নাকি এই রণের চাপ্পা চাপ্পা জানে, কোথায় জলের লেভেল উপরের দিকে, কোথায় একেবারে নেমে গেছে, রণের কোথায় কোথায় আলগা মাটি, কোন দিকে পয়দল যাওয়া যাবে, কোন দিকে গাড়ি যাবে। ভৈরবের কথা মতো দীপ্যমানরা এখানে তাঁবু ফেলেছে। ভৈরব বলেছিল इधर यहाँ पे जो मंदिर है, गांव यहाँ पे ख़त्म होता है और आगे से मीठो जमीन शुरू होता है। आगे ज़मीन हल्की है साहब, आगे कहीं जाना हो तो किसी को बुला लीजिएगा, अकेले मत जाना। कच्छेर गुजराती भाषाয় মিঠো মানে যে নুন, সেটা এই কদিনে দীপ্যমান বুঝেছে। তবে হালকা জমি মানে ভৈরব কী বলতে চাইছে তা দীপ্যমান ভালোই জানে। আরব সাগরের এই অংশে নুনের পরিমাণ এত বেশি যে প্রায় 18,000 বর্গ কিলোমিটার জুড়ে কর্দমাক্ত এলাকার সৃষ্টি করেছে। আদতে এটি আরব সাগরের অংশ, বৃহৎ কচ্ছের রণ। প্রতিদিন সন্ধ্যার আগে জলের ঘড়াটা ভরে দিয়ে যাওয়া ভৈরবের কাজ। আজ শেষ দিনে দীপ্যমানের কাছে পাওনা টাকাটা পেয়ে কেটে পড়েছে সে। অগত্যা এক হাত নিজের পানীয় জল রাখার
প্লাস্টিকের বোতল আর অন্য হাতে একটা 3 ব্যাটারির টর্চ ঝুলিয়ে দীপ্যমান নিজেই রওনা দিল গ্রামের দিকে। দীপ্যমানদের তাঁবুর পূর্ব দিকে একটা মন্দির আছে। ভৈরবের কাছে শুনেছে যোগিনী মায়ের মন্দির। যোগিনী মায়ের কথায় ভৈরব বলে, बहुत जिंदा देवी है जोगिनी माँ, कच्छ में जितना नाम ज्यादा बनिया है सब यहाँ पे आते हैं कुछ ना कुछ मांगने के लिए। माता किसी को खाली हाथ नहीं लौटाता है साहब। पास में है मंदिर, जाने से पहले घूम के जाना। মন্দিরের আশেপাশে জল পাওয়া গেলেও যেতে পারে, এই ভেবে দীপ্যমান মন্দিরের দিকে পা বাড়ালো। মন্দির এলাকা হলেও জায়গাটা বেশ নির্জন। তার উপরে চাঁদনি রাতে সাদা মরুভূমির উপরে নুন আর বালি চিকচিক করে বাবলা গাছের ফাঁকে ফাঁকে পশ্চিম দিকে আরব সাগরের উপর দিয়ে বয়ে আসা বাতাস মন্দিরের চূড়ার উপর গেরুয়া পতাকা উড়ে চলেছে। বিশাল লোহার গেট ঠেলে এগিয়ে গেল দীপ্যমান। ছোট্ট মন্দিরের বিশাল প্রাঙ্গণ, জ্যোৎস্নার আলোতে দেখা যায় মন্দিরের গায়ের রং বেরঙের কারুকার্য। মন্দির প্রাঙ্গণের পাশেই একটা বিশাল জলাশয়। খোলা জলাশয়ের পাশেই পানীয় জলধারার ব্যবস্থা। বড় বড় করে গুজরাটি ভাষায় লেখা, পিবানা পানি। জলধারের কল খুলে বোতলে জল ভরে দীপ্যমান। খোলা জলাশয়ে নেমে খানিকটা ঠান্ডা জলের ঝাপটা দেয় চোখে মুখে। মন্দির চত্বরটা বেশ খোলামেলা, বড় বড় গাছ আছে, নিচে বসার জায়গাও। সকালে এসে ভালো করে না হয় দেখা যাবে, এই ভেবে দীপ্যমান গেটের দিকে পা বাড়ালো। হঠাৎ মনে হলো পেছনে যেন কেউ ডাকলো তাকে। ঠিক ডাকলো না, কিছু চাইলো। দীপ্যমান পেছন ঘুরে কাউকে দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে জানতে চাইল, কে? মন্দির চত্বরে অন্ধকার বেদির পেছন থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। পরনে দেহাতি বেশভূষা, কালো রঙের ঘাগরা, কপাল অবধি ঢাকা কালো ওড়না, হাতে পায়ে বের দেওয়া রূপোর গয়না চকচক করছে রূপলি আলোতে। মহিলা ক্রমশ এগিয়ে এলেন দীপ্যমানের দিকে। কাছে এসে দেহাতি ভাষায় বললেন, জল হবে? দীপ্যমান বেশ অবাক হলো মহিলার কথায়। এত রাতে মন্দিরের ভেতরে একাকিনী এই মহিলা এখানে জলের আশায় বসে আছেন, আর জলের ব্যবস্থা যখন আছে তখন তাকে ডেকে জল কেন চাইছেন? এ তো অবাক হওয়া সত্ত্বেও কিছু জিজ্ঞেস করল না দীপ্যমান। সম্মতিসূচক মাথা নাড়তে মহিলা দুহাত পেতে সামনে ঝুঁকে দাঁড়ালেন দীপ্যমানের সামনে। দীপ্যমান জলের বোতলের ঢাকনা খুলে জল ঢেলে দিলেন মহিলার আঁচলায়। জল ঢালার সময় দীপ্যমান খেয়াল করল মহিলার ডান হাতের বুড়ো আঙুলটি নেই। সেই কারণে আঙুলের ফাঁক দিয়ে বেশিরভাগ জল গড়িয়ে পড়ে যাচ্ছে। প্রায় অর্ধেক বোতল জল পান করার পর মহিলা সোজা হয়ে দাঁড়ালেন। মহিলাকে দেখে দীপ্যমান বুঝতে পারল যে উনি বেশ তৃষ্ণার্ত ছিলেন। দীপ্যমান ভাঙা ভাঙা হিন্দিতে মহিলাকে প্রশ্ন করল, আপনি এখানে এত রাতে একা কি করছেন? আমি তো এখানে একাই থাকি বাবু। এখানে? হ্যাঁ, এই আশ্রমেই। দীপ্যমানের খেয়াল হলো ভৈরব তাকে বলেছিল মন্দিরে দুবেলার লঙ্গর লাগে। এখানে একটা ফ্রি চিকিৎসালয় ও থাকার ব্যবস্থাও আছে বটে। আশ্রমের প্রসঙ্গে ফিরে না গিয়ে দীপ্যমান মহিলাকে জিজ্ঞেস করল, এখানে পানীয় জলের সুব্যবস্থা আছে দেখলাম, আপনিও থাকেন এখানে, তাহলে আমার কাছে জল চাইলেন যে? আপনি তো নিজেই জল নিয়ে খেতে পারতেন। আমি এখানে থাকি বটে বাবু, কিন্তু ওই জলসত্রে আমার হাত দেওয়ারও অধিকার নেই। অধিকার নেই মানে? এই মন্দির, এই আশ্রম এখন যাদের জিম্মায় আছে তারা কোনো দিন চাইবে না যে ওই জল আমি হাত দিই বাবু। চাইবে না কেন? ওরা কারা? সে অনেক ঘটনা বাবু, অনেক কাল আগের কথা। তখন এই যে ইমলির গাছ দেখছেন বাবু, সমুদ্র থেকে 2-3 মিল দূরে ছিল মাত্র। রনের শেষ গাঁও ছিল ভিড়া। ভিড়া গ্রামের সবচেয়ে ধনী পরিবার ছিল আহিররা। দুধের ব্যবসা, নুনের ব্যবসা কি ছিল না ওদের। এখন তো এই মন্দিরের অধিকারও ওদের হাতে। ভিড়া গ্রামের সব গ্রামবাসী ওদের আঙুলের ইশারায় চলতো। এই ভিড়া গ্রাম তখন এত রুখা শুকা ছিল না।
সমুদ্রের উপর দিয়ে হাওয়া বয়ে আসতো, সাথে বহু রকম বাষ্পী হতো। বস্তির লোকজনের এক ফোঁটা পানির জন্য এত হাহাকার ছিল না। ক্রমে সময় বদলে যেতে লাগলো। জরুরতের থেকে পানি কম হতে লাগলো। মিটটির নিচে জল শুকিয়ে কুয়ো দিয়ে কাদা উঠতে শুরু করলো। সবার ঘরে ঘরে জলের হাহাকার। কিন্তু আহিরদের ঘরে টাকার বারিশ বেড়েই চলেছে। সমুদ্রের পানি খাল কেটে জমিনে ঢুকিয়ে বাঁধ দিয়ে সেই জল শুকিয়ে নমক বানাতো আহিররা। সেই নমক সারা দেশে বেচে টাকার কুমির হয়ে উঠেছিল। গ্রামের মাঝে একমাত্র কুয়োতেও আহিররা আগে জল নিত। ভিড়া গ্রামের শেষ প্রান্তে এক যোগিনীর বাস ছিল। সেই যোগিনী একদিন পঞ্চায়েতে গিয়ে আহিরদের কারসাজি ফাঁস করে দিল। হর সাল বারিশ হলে নমকের ব্যবসায় ক্ষতি হয়, পানি শুকাবে না। তাই আহিররা তন্তর মন্তর করে বারিশ রুখে দিত। যোগিনী মাতা গাঁয়ের ভালো করতে চেয়েছিল, কিন্তু আহিররা তাকে ডাইন বলে বদনাম করে গাঁও থেকে তাড়িয়ে দেয়। তখন সেই যোগিনী মাতা এই মন্দিরের কাছে এসে আশ্রয় নেয়। এই মন্দির তো তখন ছিল না, ছিল যোগিনী মাতার কুটিয়া। এত দূর বলে শ্বাস নেওয়ার জন্য মহিলা খানিক থামলেন। দীপ্যমান বলল, এই মন্দির কি করে হলো? আর এই আশ্রম, চিকিৎসালয়? যোগিনী মাতার মন সর্বদা সকলের ভালোর জন্য ভাবত। এই যে এখান থেকে সামনে যত দূর দেখা যায়, দেখো, তখন খালি পানি আর পানি। কত ব্যাপারী নাও নিয়ে সমুদ্রে হারিয়ে যেত। কেউ কখনো দিশা হারিয়ে এলে যোগিনী মাতা তাকে সেবা করে সুস্থ করে তুলত। এইরকম একবার এক রং ব্যবসায়ী নৌকা মাছ দরিয়ায় ঝড়ের মুখে পড়ে। দিশা হারিয়ে দেশের পশ্চিম উপকূলে নমকের কাদায় এসে আটকে গেল। দূর থেকে এক আদমিকে হেঁটে আসতে দেখে যোগিনী মাতাকে জল খাওয়ালেন। তার সঙ্গী সাথীরা আগেই মারা গেছিল। সেই রঙের কারবারি যোগিনী মাতার হাতে সেবা পেয়ে এত সন্তুষ্ট হয়ে গেল যে তিনি মাতার কুটিয়া লাল, নীলা, হারা, পিলা, গোলাপি রঙে রাঙিয়ে দিলেন, যাতে কোনো হারিয়ে যাওয়া নাওয়ের নাবিক দূর থেকে কুটিয়া দেখে এগিয়ে আসে। ধীরে ধীরে ওই রং ব্যাপারী এই ভিড়া গাঁওতে নিজের কারবার ছড়িয়ে বসলেন। নিজের আয় থেকে বহুত পয়সা এই আশ্রমের জন্য দান করতেন। ওনার দয়ায় পান্থশালা, চিকিৎসালয় তৈরি হলো। ভিড়া গ্রামের লোকজন যোগিনী মাতার আশ্রমে দিন রাত আসা যাওয়া করতে লাগলো। কিন্তু পানির জন্যে হাহাকার দিন দিন বেড়েই চলেছিল। আহিররা এই নিয়ে কোনোদিন কিছু ভাবেনি, কিন্তু ভিড়ার লোকেরা যোগিনী মাতার মন্দিরে আসুক সেটা আহিররা কোনোদিন ভালো চোখে দেখেনি। তারা চায়নি যে তাদের উপর উঠে কেউ গ্রামের ভালো কাজ করুক। সেই কারণে আহিরদের নজর পড়েছিল এই আশ্রমের উপরেও। আশ্রমের লোকজন তখন অনেক, সেবায় তো অনেক এসেছে। অসুস্থদের দেখাশোনা করার জন্যে লোকজনের প্রয়োজন ছিল। এইসব লোকজনদের মধ্যে আহিরদের লোকজন মিশেছিল। তারা আশ্রমের সব খবরাখবর গোপনে আহিরদের পাচার করত। আহিররা ফোন দিয়ে আঁটত কীভাবে যোগিনী মাতাকে মন্দিরের দায়িত্ব থেকে সরিয়ে নিজেদের হাতে নেওয়া যায়। একদিন যোগিনী মাতার আশ্রমে আবার এক ভিনদেশি ব্যাপারী এসে উঠল। সারা দুনিয়া ঘুরে এসে সে বৃদ্ধ ব্যবসায়ীর নাও এই পশ্চিম উপকূলে এসে বেঁধেছে। কিন্তু ব্যাপারীর শারীরিক অবস্থা খুব দুর্বল। তার বয়সও হয়েছিল অনেক। সে নিজেও বুঝতে পেরেছিল যে তার জীবনের আর বেশি দিন বাকি নেই। সেই বৃদ্ধ ব্যাপারীর একটা বড় ঝোলা ছিল। সবাই মনে করত তাতে অনেক সোনার আশরাফি আছে। সোনার আশরাফির লোভে অনেকে সেবায়েত বৃদ্ধকে খুব যত্ন করত। একদিন রাতে বৃদ্ধ খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সেই রাতেই ছিল তার শেষ রাত। সে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা যোগিনী মাতাকে দিয়ে যেতে চায়, এই খবর দিয়ে পাঠালো এক সেবায়েতের মাধ্যমে।
যোগিনী মা তার সাথে দেখা করতে এলে সেই ব্যাপারই যোগিনী মাতার কানে গোপনে এক গুপ্তধনের সন্ধান দিয়ে যায়। গুপ্তধন আসলে কোথায় ছিল একমাত্র যোগিনী মাতা ছাড়া আর কেউ জানতো না। কিন্তু কিছু অসৎ সেবায়েতের মাধ্যমে গুপ্তধনের খবর আহিরদের কানে চলে গেল। আহিরা সুযোগ বুঝে যোগিনী মাতাকে সবার অলক্ষ্যে বন্দি বানিয়ে ফেলে। বন্দি অবস্থায় যোগিনী মাতার উপরে অত্যাচার চালায়, জেনে নিতে চায় গুপ্তধনের ঠিকানা। কিন্তু গুপ্তধনের কোনো ঠিকানাই তো যোগিনী মায়ের জানা ছিল না। দীপ্যমান আর থাকতে না পেরে জিজ্ঞেস করে, তাহলে বৃদ্ধ ব্যবসায়ী যোগিনী মাতাকে কি বলে গেছিল? দীপ্যমানের প্রশ্নে মহিলার চোখ জল জল করে উঠল। ব্যাপারী সারা দুনিয়া ঘুরে যোগিনী মাতার কাছে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা উপহার হিসেবে দিয়ে গেছিল। বৃদ্ধ বলেছিল যে সে মারা যাওয়ার পর প্রথম যে পূর্ণমাসে আসবে, সেই রাতে কুটিয়ার পাশে ইমলি গাছের তলায় খুঁড়লে এমন গুপ্তধন পাবে যা কোনোদিন খতম হবে না। কথাটা বলে মহিলা তার ডান হাতে তর্জনী দিয়ে তেঁতুল গাছের নিচের দিকে তাকাতে নির্দেশ করল। দীপ্যমান সেদিকে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেল না। মহিলা আবার বলে উঠলেন, ঠিক সে দেখ পুত্তর, ইমলি গাছের নিচে চাঁদনি রাতে আশরাফি ঝিলমিল করছে। ভোরের আলো ফুটে উঠেছিল। দূর দিগন্ত রেখায় সাদা নোনাবালি চিকচিক করে উঠেছে। সকাল শুরু হতেই রনের তাপমাত্রা তীব্র গতিতে বৃদ্ধি পায়। দীপ্যমানের ঘুমন্ত মুখের উপরে শুকনো পাতার ছোঁয়া লাগতেই হুড়মুড়িয়ে উঠে বসে। চোখ খুলে ঠাহর করতে পারে না সে এই মুহূর্তে কোথায় আছে। চারিদিকেই নজর ফিরিয়ে ধাতস্থ হয়। এক এক করে তার মনে পড়ে গত রাত্রের ঘটনা। বোতল হাতে নিয়ে জল ভরতে আসা, মন্দিরের চত্বরের কাছে মহিলার ডাক, তাকে জলপান করানো, তারপর সেই যোগিনী মাতার মন্দিরের গল্প। কিন্তু তারপর আর কিচ্ছু মনে নেই দীপ্যমানের। ওই মহিলাই বা কোথায় গেলেন? আর ইমলি গাছের তলায় কি দেখতে বলেছিলেন ওই মহিলা? গুপ্তধন, সেটাই বা কি? হাজার প্রশ্ন এসে ভিড় করে দীপ্যমানের মাথায়। কথা বলতে বলতে কখন যে সিঁড়ির উপরে ঘুমিয়ে পড়েছিল। পাশে জলের বোতলটাও আছে, কিন্তু ওই মহিলা নেই। বলে তো ছিলেন যে উনি এই মন্দিরেই থাকেন, নিশ্চয়ই এই মন্দিরের সেবায়েত হবেন। এত সকালে কাউকে সেরকম দেখা যাচ্ছে না। যদিও একজন লোক লম্বা লাঠির ডগায় ঝাঁটা বেঁধে মন্দিরে ঝাড়ু দিচ্ছেন। ওকে জিজ্ঞেস করলে হয়তো এই মহিলার খোঁজ মিলবে। दीप्यमान झाड़ूदार लोकटाके डेके जिज्ञेस करलो, मंदिर में जो बूढ़ी औरत रहती है वो कहाँ मिलेगी अभी? यहाँ पे कौन बूढ़ी औरत? यहाँ पे कोई बूढ़ी औरत नहीं है साहब। काल जो थी 20 साल से यहाँ झाड़ू लगा रहे हूँ साहब, मैंने तो कभी नहीं देखा। दीप्यमान हाल छेड़े दिए मंदिर सीढ़ी बेয়ে উপরে उठे গেল। मंदिर पुरोहित तখন সকালের পুজোর জোগাড় সেরে সবে नीचे नामছেন। दीप्यमान के देखे बोलें, सुबह की आरती होने वाली है साहब, पूजा करके जाना। पुरोहित के देखे दीप्यमान बोल, अच्छा এই মন্দিরে কোনো বৃদ্ধ মহিলা থাকেন? আমি আসলে গত রাতে এখানে জল নিতে এসেছিলাম। উনি আমার সাথে ওই সিঁড়িতে বসে এই মন্দিরের ইতিহাসে গল্প বলছিলেন, কিন্তু গল্পটা শেষ না করে উনি চলে গেলেন। আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উনি কোথায় বলতে পারবেন? দীপ্যমানের কথা শুনে পুরোহিতের চোখে মুখে সকালের যে হাসির ভাবটা ছিল সেটা মিলিয়ে গেল। পুরোহিত মশাই কি যেন একটু ভাবলেন, তারপর ভুরু কুঁচকে দীপ্যমানকে গভীরভাবে প্রশ্ন করলেন, ওই বৃদ্ধা কি গত রাত্রে আপনার কাছে জল খেতে চেয়েছিলেন? হ্যাঁ। দীপ্যমানের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধ। কবে যে মাতা মুক্তি পাবে কে জানে। মানে? গত রাত্রে আপনি যাকে জল খাইয়েছেন, যার সাথে বসে গল্প করেছেন, তিনি আর কেউ নয়, স্বয়ং যোগিনী মাতা। দীপ্যমানের ঠোঁটের কোণে বিদ্রুপসূচক তীর্যক হাসি এনে বলল, আপনি আমার সাথে মজা করছেন পুরোহিত মশাই? কবে কোন 100 বছর আগে যোগিনী মাতার একটা কাহিনী, এই যুগে তাকে সত্যি বলে ধরে নিতে হবে? আমি শুধু বাকি গল্পটা শোনার জন্য ওই মহিলাকে খুঁজছিলাম।
তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? কিন্তু আমি জানি উনি তোমাকে কী গল্প বলেছেন। সেই ব্যবসায়ী নৌকা এই উপকূলে হারিয়ে যাওয়া থেকে শুরু করে বৃদ্ধ ব্যবসায়ী গুপ্তধনের খবর চাউর হয়ে যাওয়া, এমনকি আহিররা যোগিনী মাতাকে বন্দি করে অত্যাচার করা, আমি সব জানি। সে আপনি জানতেই পারেন, এই মন্দিরের পুরোহিত আপনি। তাছাড়া এই মন্দিরের ইতিহাস লোকেরা মুখে মুখে প্রচার করে গেছে, এতে আশ্চর্যের কিছু নেই। বিশ্বাস অবিশ্বাস তোমার উপরে নির্ভর করছে, আমার হাতে কিছু নেই। তবে গল্পের শেষটুকু যদি শুনতে চাও তাহলে আমি বলতে পারি। বলুন। সেদিন আহিররা অনেক অত্যাচার করেও যোগিনী মাতার কাছে গুপ্তধনের খবর পায়নি। যোগিনী মাতাকে দীর্ঘ 9 দিন আহিরদের বন্দিনী হয়ে থাকতে হয়। আহিরা যোগিনী মাতাকে এই 9 দিন জল পর্যন্ত দেয়নি, কিন্তু কোনো এক দিব্য শক্তিতে এই 9টা দিন যোগিনী মাতা বিনা জলেই বেঁচেছিলেন। 9 দিন পর ছিল সেই প্রথম পূর্ণিমা। কোনোভাবে যোগিনী মাতা বন্দিদশা থেকে বেরিয়ে এসেও তেঁতুল গাছটার নিচে খুঁড়তে শুরু করেন। দীর্ঘক্ষণ মাটি খোঁড়ার পরে মাটির তলা থেকে সিন্ধুমা দেখা দেন। এই সিন্ধু নদীর একটা অংশ কচ্ছের মাটি তলা দিয়ে বয়ে চলেছে। কোনো জায়গায় খুঁড়লে সিন্ধু মায়ের সন্ধান পাওয়া যাবে। সেই অফুরন্ত গুপ্তধনের খবরই ওই বৃদ্ধ ব্যবসায়ী সেদিন যোগিনী মাতাকে বলে গেছিলেন। আসলে বৃদ্ধ নিজেও একজন তান্ত্রিক ছিলেন। সিন্ধু মা দেখা দেওয়ার পরে যোগিনী মাকে আর কোথাও দেখা যায়নি কোনো দিন। ওই যে জলাশয় দেখছো, ওটাই যোগিনী মায়ের জলসত্র। যতই খরা আসুক, বৃষ্টি না হোক, এই জলসত্রের জল কোনো দিন শুকোবে না। ওটা মাটির নিচ দিয়ে বয়ে যাওয়া সিন্ধু নদীর জল। যে যোগিনী মাতার জন্যে আজকে রণের মানুষেরা জলের অভাব কি বুঝতে পারছে না, সেই যোগিনী মা 9টা দিন জল ছাড়া কষ্ট করে গেছেন। এখনও রাত বিরেতে এই মন্দিরের কাউকে জল নিয়ে যেতে দেখলে দাঁড় করিয়ে জল পান করেন, কিন্তু জলসত্রী কখনো উনি জল পান করেননি। পুরোহিতের কথাগুলো দীপ্যমান গম্ভীর মুখে শুনে নিয়ে বলল, বুঝলাম। আপনি কি আমাকেও এও বিশ্বাস করতে বলেন যে ওই তেঁতুল গাছটাই ওইখানে এতদিন ধরে দাঁড়িয়ে আছে? আরে না বাবু, এই মন্দির, হাসপাতাল, বাঁধানো জলাধার, আশ্রমের ঘর বাড়ি, মন্দির প্রাঙ্গণ সব তো পরে হয়েছে। আহিরাই করেছে বংশ পরম্পরায়। ওরাই এখন এই মন্দিরের ট্রাস্টির মধ্যে। আর ওই তেঁতুল গাছ তো ওখানে পরে আরও লাগানো হয়েছে। ওই রনের মাটিতে এই গাছ অনেক ছায়া দেয় বাবু। এই মন্দিরে যারা আসে এখনও তাদের মনোবাসনা পূর্ণ হয়। মন্দিরকে লাল, নীল, সবুজ, হলুদ রঙিন করে দিয়ে যায়। মাতার জলের পাত্রে জল ঢেলে মনোকামনা বলে যায় মাকে। আর এই মন্দির তো যোগিনী মায়ের মন্দির। যান, উপরে গিয়ে দর্শন সেরে আসুন। আমি জোগাড় সেরে নিয়ে বসবো পুজোতে। পুরোহিত সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। দীপ্যমান আর কথা বলতে চাইছিল না। সকাল সকাল এক আজগুবি গল্প শুনে মাথাটায় খারাপ হয়ে যাবার জোগাড়। তাঁবুতে ফিরতে হবে। হলধরবাবু না জানি কখন থেকে খুঁজছেন তাকে, জানিয়েও আসা হয়নি। মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে ফিরতে মন চাইল না দীপ্যমানের। একবার দর্শন সেরে গেলেই হয়। এতক্ষণে 2-1 দর্শনার্থীর ভিড় হয়েছে মন্দিরে। এক এক করে বাকি সিঁড়িগুলো ভেঙে উপরে উঠেল দীপ্যমান। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি রং করা মন্দির। মাথার উপরে সশব্দে ঘণ্টা বাজিয়ে মাটিতে প্রণাম করে ভেতরে ঢুকল দীপ্যমান। সামনে পদ্মা আসনে বসা এক যোগিনীর মূর্তি। যোগিনীর হাতে একটি জলাধার রাখা আছে, তাতে জল ঢেলে দিচ্ছে কেউ কেউ। জলাধার ধরে থাকা হাতের দিকে তাকিয়ে দীপ্যমান চমকে উঠল। মূর্তির ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নেই। গত রাত্রে যে মহিলাকে দীপ্যমান জল পান করিয়েছিল তারও ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছিল না। এমনকি পদ্মাসনে বসা যোগিনী মাতার মূর্তির সাথে হুবহু মিলে যায় গত রাত্রে দেখা মহিলার মুখ। শ্রোতা বন্ধুরা, গল্পটি তো এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো গল্পটি তা কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক করবেন। প্রত্যেকে লাইক করবেন। তাহলে আজ আসি। নমস্কার।